আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। মাসুম মাহবুব দেখছেন ওপেন দ্য ইউটিউব চ্যানেল এবং মাসুম মাহবুব ফেসবুক পেজ। প্রিয় দর্শক, বেশ কিছু ব্রেকিং খবর আছে আজকের এই লাইভ সেশনে। প্রথম ব্রেকিং খবর, ভারত পাকিস্তান আবারও বড় যুদ্ধের জন্য প্রস্তুতি নিচ্ছে কি, এবং ভারতের প্রক্সি বাহিনী নেমে গেছে পাকিস্তানের ভেতরে। প্রতিদিনই পাকিস্তানের গুরুত্বপূর্ণ জায়গাতে হামলা চলছে এবং সেনা সহ সাধারণ পাকিস্তানিরা প্রাণ হারাচ্ছে। অন্যদিকে পাকিস্তান বড় রকম ক্র্যাকডাউনের প্রস্তুতি নিচ্ছে সন্ত্রাসীদের বিরুদ্ধে। ইতিমধ্যে কয়েকজন মাস্টার মাইন্ড ধরা পড়েছে পাকিস্তানের ইন্টেলিজেন্সের জালে। দ্বিতীয় ব্রেকিং খবরটি হলো, ইরানে গেল রাতে মিসাইল ছোড়ার ঘটনা ঘটেছে। কোথায় ইরানে মিসাইল ছুড়ে মারল, ইরানের লক্ষ্য কি, টার্গেট কি? 3 নম্বর ব্রেকিং খবর, গাজাতে দখলদার বাহিনীর উপর পরিকল্পিত ঐক্যবদ্ধ অ্যাটাক চালিয়েছে আল কুদস। এতে অনেক দখলদার হতাহতের খবর পাওয়া যাচ্ছে। 4 নম্বর ব্রেকিং খবর, ইউক্রেনের উপর এবার রাশিয়া সবচেয়ে বড় আঘাতটি করল এবং এই আঘাতে ইউক্রেন সারা রাত ধরে জ্বলতে দেখা গেছে। হঠাৎ রাশিয়া এত বড় ম্যাসিভ অ্যাটাক কেন করলো ইউক্রেনে? এখানে ইরানের সম্পৃক্ততা কোথায় আছে? প্রিয় দর্শক, এই 4টি শিরোনাম থেকে আজকে মূল খবরের আলোচনা করব। প্রথমেই আমি ইউক্রেন প্রসঙ্গে যাচ্ছি। রাশিয়া এবং ইউক্রেনের মধ্যে যে লড়াইটা চলছে, এই লড়াইতে বলা হচ্ছে সবচেয়ে বড় আঘাত রাশিয়া গেল রাতে করেছে। বলছে শাহেদ ড্রোন, ইরানের তৈরি যে শাহেদ ড্রোন, প্রায় 450 থেকে 500 মতো ড্রোন ব্যবহার করেছে রাশিয়া ইউক্রেনের বিরুদ্ধে। এত বড় পরিসরে ড্রোন অ্যাটাক চালিয়েছে রাশিয়া ইউক্রেনের ভেতরে, যে ইউক্রেন বুঝতেই পারছিল না কি হচ্ছে, শুধু আকাশে ড্রোনের মিছিল দেখা গেছে। পাশাপাশি ইরানের তৈরি সেকেন্দার মিসাইল, আবারও বলছি ইরানের তৈরি যে সেকেন্দার মিসাইল রাশিয়া এটি ব্যবহার করেছে এবার ইউক্রেনের বিরুদ্ধে। ইউক্রেন বলছে যে রাতে রাশিয়া যে আক্রমণ করেছে, এই আক্রমণটি এত শক্তিশালী ছিল যেটা বিগত যুদ্ধে এত বড় আক্রমণ রাশিয়া করেনি। বিভিন্ন গণমাধ্যম বলছে রাশিয়া এবার পুরো ইউক্রেনকে দখলের জন্য মরিয়া হয়ে মাঠে নেমেছে, তাই তারা এখন আক্রমণগুলোর ধার বাড়িয়েছে। এবং কয়েকটি গণমাধ্যম দাবি করেছে ইউক্রেনের পূর্বাঞ্চলীয় এলাকা লুহানস্কের পূর্ণ নিয়ন্ত্রণ নিয়েছে রাশিয়া। রাশিয়ার রাষ্ট্রীয় টেলিভিশন জানিয়েছে যে তারা আরো বেশ কিছু শহর নিজেদের দখলে নিয়েছে। 2022 সালের ফেব্রুয়ারিতে ইউক্রেন সামরিক যুদ্ধ, মানে ইউক্রেনে রাশিয়া আক্রমণ শুরু করে। এর মধ্যে গত রাতের আক্রমণটি ছিল সবচেয়ে বিপজ্জনক। প্রিয় দর্শক, মস্কোর নিয়োগ দেওয়া লুহানস্ক প্রজাতন্ত্রের প্রধান লিওনিদ পচেসনিক দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনকে বলেছেন লুহানস্ক সম্পূর্ণরূপে মুক্ত হয়েছে, পুরো 100% এখন রাশিয়ার দখলে রয়েছে। তবে এই দাবির বিষয়ে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রী অথবা ইউক্রেনের পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়। ইউক্রেন জানায় লুহানস্ক এবং ইউক্রেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত অন্যান্য অঞ্চলের উপর রাশিয়ার দাবি ভিত্তিহীন এবং অবৈধ। এই অঞ্চলের উপর রাশিয়ার সার্বভৌমত্বকে কখনোই স্বীকৃতি দেবে না কিয়েভ। আবার রাশিয়া বলছে যে অঞ্চলগুলো এখন রাশিয়ার অংশ এবং এই এলাকাগুলো কখনো আর ফেরত দেওয়া হবে না। অর্থাৎ এই যুদ্ধে রাশিয়া যে অঞ্চলগুলোকে দখলে নিয়েছে এগুলোকে আর ফেরত দেওয়া হবে না। এবং বলা হয়েছে যে রাশিয়ার 1 লক্ষ সেনা এখন ইউক্রেন দখলে মাঠে আছে। রাশিয়া ক্রিমিয়াকে সংযুক্ত করার পর প্রতিবেশী দনেস্কের পাশাপাশি লুহানস্ক ছিল সংঘাতের মূল কেন্দ্রবিন্দু। রাশিয়ার সমর্থিত বিচ্ছিন্নতাবাদী বাহিনী লুহানস্ক এবং দোনেস্ক উভয় অঞ্চলে ইউক্রেনের সশস্ত্র বাহিনীর সাথে লড়াই চালিয়ে যাচ্ছে।
রাশিয়া ইউক্রেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত প্রায় 19% নিয়ন্ত্রণ করে, যার মধ্যে রয়েছে লুহানস্ক, দোনেস্ক, জাপোরজিয়া এবং খেরসন অঞ্চলের 70% এলাকা বেশি। এখন বিষয়টি তৈরি হয়েছে যে রাশিয়া যে শহরগুলোর কথা বলছি তার পাশাপাশি আরো বেশ কিছু শহরে প্রবেশ করেছে এবং তাদের প্রায় 1 লক্ষর অধিক সেনা পুরো ইউক্রেনকে ক্রমান্বয়ে ঘিরে ফেলার চেষ্টা করছে, যেন তারা পুরো ইউক্রেন দখলে নেবে। পাশাপাশি ইউক্রেনে গত রাতে ইরানের ড্রোন এবং মিসাইল ব্যবহার করে রাশিয়া যে আক্রমণ করেছে, প্রচুর হতাহতের খবর আসতে শুরু করেছে। বলা হচ্ছে ভ্লাদিমির পুতিন আর কোনো সুযোগ দিতে চায় না কিয়েভকে। তারা পুরোপুরি এখন রাশিয়ার নিয়ন্ত্রণে ইউক্রেনকে নিতে চাইছে। তাই এই ম্যাসিভ আক্রমণ চলছে দেশটির ভেতরে। আরেকটি খবর এসছে, ভারতের তেলেঙ্গানা রাজ্যের সাঙ্গারেড্ডি জেলার পাসালিমার শিল্প এলাকায় একটি চুল্লিতে বিস্ফোরণের ঘটনা ঘটেছে এবং এই ঘটনায় এখন পর্যন্ত জানা গেছে 34 জন নিহত হয়েছে এবং আহত হয়েছে প্রায় অর্ধশত। তেলেঙ্গানার জেলা প্রশাসক জানিয়েছে, সিগাচি কেমিক্যাল কারখানায় ঘটে যাওয়া এই দুর্ঘটনায় 4 জনকে শনাক্ত করা হয়েছে এবং বাকিদের শনাক্তের কাজ চলছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ত্রাণ তহবিল থেকে প্রতিটি নিহত পরিবারকে 2 লাখ টাকা করে দেওয়ার ঘোষণা দেওয়া হয়েছে। দর্শক, এবার আসি কয়েকটা গুরুত্বপূর্ণ খবরে। গাজাতে দখলদার বাহিনী প্রতিনিয়ত এখন আক্রমণ করছে। কখনো ত্রাণ দেওয়ার নামে যখন গাড়িগুলো আসে, সে গাড়িতে বা ত্রাণের মধ্যে তারা বিষ মিশিয়ে দিচ্ছে এমন অভিযোগ উঠে আসছে। পাশাপাশি যারা ত্রাণ নিতে আসে নিরীহ গাজাবাসী, তাদের উপর আক্রমণ করছে। প্রতিদিনই তারা 50 জন, 60 জন, 70 জন করে মারছে। মানে এই মানুষগুলোর জীবনের কোনো মূল্য নেই, তারা মন চাইলেই পাখির মতো শিকার করছে। কারণ পৃথিবীর সবচেয়ে অবহেলিত অঞ্চলটির নাম হলো গাজা। 57টি মুসলিম দেশ এবং তাবৎ পৃথিবী, জাতিসংঘ, বিভিন্ন সংস্থা তারা দেখছে আর কফির মগে চুমুক দিচ্ছে, যেন এই মানুষগুলোর কোনো জীবনের মূল্য নেই। ইউক্রেনের মানুষের জীবনের মূল্য আছে, আমেরিকার মানুষের জীবনের মূল্য আছে, ইসরায়েলের মানুষের জীবনের মূল্য আছে, কিন্তু গাজার মানুষের কোনো মূল্য নেই। তো কালকে যখন দখলদার বাহিনী গাজাতে বড় আক্রমণ চালাতে আসে তাদের পদাতিক বাহিনী, এবং একটি বাড়িতে তারা প্রবেশ করে, সেই বাড়িতে আল কুদস বাহিনীগুলো, প্রতিরোধ বাহিনীগুলো পূর্বেই বিস্ফোরক সেট করে দিয়ে আসে। যখন দখলদার বাহিনী সেই বাড়িটির ভেতরে প্রবেশ করে, তখন সেই বিস্ফোরণ মানে বাড়ির ভেতরেই সেই বিস্ফোরকটি বিস্ফোরিত হয় এবং ঘটনাস্থলে বেশ কজন দখলদার হতাহত হয়েছে এবং জরুরি ভিত্তিতে দখলদার দেশটি থেকে হেলিকপ্টার উড়ে আসে। একাধিক হেলিকপ্টার উড়ে এসে তাদের সেই মরদেহ এবং আহতদের তাদের দেশে ফেরত নেয়। এবং আল কাসামও কালকে বেশ কিছু এবং আজকেও বেশ কিছু সফল অপারেশন চালিয়েছে। বলা হচ্ছে দখলদাররা যে পথ ধরে অভিযানে যাচ্ছিল সেখানে মাইন পুঁতে রেখেছে এবং সেটি বিস্ফোরিত হয়েছে। এবং আল কুদস যেটি করেছে সেটি হলো মেশিন গান এবং আরপিজি ব্যবহার করে দখলদারদেরকে উড়িয়ে দিয়েছে। এবং খান ইউনুস সহ আরো বেশ কয়েকটি অঞ্চলে দখলদার বাহিনীর সাথে থেমে থেমে লড়াই চলছে। এখন গাজার প্রতিরোধ বাহিনীগুলো তারা বড় বড় অ্যাটাকে যাচ্ছে, যেহেতু দখলদাররা কোনোভাবেই এ অঞ্চল ছেড়ে যাচ্ছে না। আবার মার্কিন যুক্তরাষ্ট্র বলছে যে তারা অল্প সময়ের মধ্যে একটি চুক্তিতে যাবে, যুদ্ধবিরতির। কিন্তু গাজা বলছে এই চুক্তি হামাসকে পাশ কাটিয়ে হলে হবে না, কিংবা কোনো তাবেদার রাষ্ট্রের হাতে এই গাজার চাবি তুলে দিলে হবে না। কারণ আমেরিকার টার্গেট তারা যে কোনোভাবে হামাসকে নির্মূল করা অথবা হামাসকে এই উপত্যকা থেকে বের করে দিয়ে, নিরুদ্দেশ করে দিয়ে, বনবাসে পাঠিয়ে তারা কোনো আরব রাষ্ট্রের হাতে গাজার চাবি তুলে দিতে চায়। এটা হামাস কোনোভাবে গ্রহণ করবে না, জানিয়ে দিয়েছে। আর তাই এখন দখলদারদেরকে বড় পরিসরে আক্রমণ করে যাচ্ছে প্রতিরোধ বাহিনীগুলো। আসছি 3 নম্বর ব্রেকিং খবরটিতে। প্রিয় দর্শক, ইরানের ভেতরে
গত রাতে হঠাৎ করে ইরানের আকাশ প্রতিরক্ষা সিস্টেমগুলো গর্জে উঠেছিল। মানুষ যখন ঘুমোচ্ছিল হঠাৎ করে দেখছে যে আকাশে তারাবাতির মতো জ্বলে উঠছে কিছু একটা। সবাই একটু অবাক হয়ে যায়। এরপর দেখা যাচ্ছে যে ইরান একটার পর একটা মিসাইলকে আকাশ প্রতিরক্ষা সিস্টেম দিয়ে ইন্টারসেপ্ট করছে। আন্তর্জাতিক গণমাধ্যমগুলোর চোখ খারাপ হয়ে গেল। ইরানের জনগণগুলোর মনের মধ্যে আতঙ্ক তৈরি হলো, তবে কি দখলদাররা আবারও আক্রমণ করে বসেছে ইরানে? এই টেনশনে যখন সবাই ঘুমিয়ে পড়ছিল, কয়েকটি সূত্র দাবি করছে ইরান তাদের আকাশ প্রতিরক্ষা সিস্টেমকে টেস্ট করতেছিল, অর্থাৎ আকাশে তাদেরই কোনো মিসাইলকে তারা উড়িয়েছে, আবার নিজেরাই ভূমি থেকে আকাশ প্রতিরক্ষা সিস্টেম দিয়ে সেগুলোকে ইন্টারসেপ্ট করতেছিল। একটি সূত্র বলছে, আরেকটি সূত্র বলছে যে না, ইরানের আকাশে শত্রুর কোনো গোয়েন্দা ড্রোন এসছিল, ইরান সেগুলো আকাশ প্রতিরক্ষা সিস্টেম দিয়ে ইন্টারসেপ্ট করেছে। তবে ইরানের যে সূত্রগুলো দাবি করছে যে তারা মূলত আকাশ প্রতিরক্ষা সিস্টেমগুলোকে পরীক্ষা করছিল, যে এগুলো কোন অ্যাঙ্গেলে কেমন কাজ করে, বা এগুলো হয়তো বা ইরানের হাতে নতুন কোনো প্রতিরক্ষা সিস্টেম এসছে যেগুলো পরীক্ষা চালিয়েছে ইরান। পাশাপাশি আরেকটি খবর চাঞ্চল্য সৃষ্টি করেছে, যদিও আমি কালকে আপনাদের এই বিষয়ে কোনো খবর দিতে পারিনি বলে খবরটি এড়িয়ে গেছে। আমি আমার দর্শকদের হয়তো আজকে আবার জানিয়ে রাখি। সেই খবরটি হলো, একটি শ্বাসরুদ্ধকর অভিযানের পর কি করে আয়াতুল্লাহ আলী খামেনি বেঁচে গেছেন, এটা নিয়ে একটা চমৎকার তথ্য পাওয়া গেছে। আয়াতুল্লাহ আলী খামেনির একজন উপদেষ্টা মিস্টার আলী, তিনি ইরানের গণমাধ্যমে বলেছিলেন যে দখলদার দেশটির পক্ষ থেকে তাদেরকে 12 ঘন্টার সময় দেওয়া হয়েছিল এবং বলা হয়েছে যে 12 ঘন্টার পর আলী খামেনি সহ তার সকল উপদেষ্টা বা তার গুরুত্বপূর্ণ ব্যক্তিদের হত্যা করা হচ্ছে। সময় 12 ঘন্টা আগে এই বার্তাটি এসছে। এরপর মাত্র 60 সেকেন্ড অর্থাৎ 1 মিনিট সময় দেওয়া হয়েছে, বা তাদের হাতে 1 মিনিট সময় বেঁধে দেওয়া হয়। 1 মিনিটের মধ্যে আলী খামেনিকে বাঁচাতে হবে। হঠাৎ করে এই 60 সেকেন্ডের মধ্যে আলী খামেনিকে দ্রুত তার স্থান থেকে একটি টানেলের পথ ধরে, সুড়ঙ্গের পথ ধরে সরিয়ে ফেলা হয় এবং 60 সেকেন্ড পর সেখানে দখলদার দেশটির অ্যাটাক আসে, মানে অ্যাটাক করা হয়। যদি আলী খামেনি সেখান থেকে না সরে যেতেন, মাত্র 60 সেকেন্ড তিনি আর অপেক্ষা করতেন, তাহলে তিনি আজকে বেঁচে থাকতেন না, তাকে আজকে আমরা পেতাম না। তার মানে আলী খামেনিকে হত্যার যে বিশ্ব মোড়ল দেশ মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন তিনি কোথায় আছেন আমরা জানি, আমরা তাকে তার লোকেশন জানি, তাকে সুযোগ দিচ্ছি, এখন তাকে মারবো না, এই কথাগুলোর প্রাককালের মূল, এটা কিন্তু ডোনাল্ড ট্রাম্পের পরের কথা। কিন্তু আমি যে কথাটি বললাম এটি হলো যেদিন 13 তারিখ ইরানে প্রথম অ্যাটাক করা হয় সেই দিনকার ঘটনা। অর্থাৎ দখলদার দেশটি প্রথমে মোসাদকে ব্যবহার করে তাদের পরমাণু বিজ্ঞানী, সামরিক বড় বড় কর্তা, সেনা প্রধান, আইআরজিসি প্রধান, এয়ার চিফ, গোয়েন্দা প্রধানদের হত্যা করে সেই দিনই আক্রমণ করা হয় আলী খামেনির উপর। কিন্তু যে কোনো ভাবে আলী খামেনির উপদেষ্টা মিস্টার আলী তিনি বলেন যে আমরা এই বার্তাটি পাওয়ার 60 সেকেন্ডের মধ্যে সেই স্থান ত্যাগ করে আমাদের সর্বোচ্চ নেতা আলী খামেনিকে আমরা সুড়ঙ্গের পথ ধরে সরিয়ে ফেলেছি এবং 60 সেকেন্ড পর সেখানে আক্রমণ হয়েছে। অর্থাৎ প্রথম দিনই আলী খামেনিকেও অ্যাটাক করা হয়েছে, এরপর আলী খামেনিকে সরিয়ে ফেলা হয়। তারপর ডোনাল্ড ট্রাম্পের এই বক্তব্যটি আসে যে তিনি কোথায় আছে আমরা জানি। বলা হচ্ছে আলী খামেনিকে সরিয়ে ফেলার পর কুদস ফোর্স, আইআরজিসি কিংবা সেনাবাহিনী, তার নিরাপত্তা বাহিনীর কাউকে এই তথ্য জানানো হয়নি যে তিনি কোথায় আছেন। কেবল তার ব্যক্তিগত নিরাপত্তা রক্ষীদের কেউ কেউ জানতেন। বিষয়টি হলো আলী খামেনি যখন বুঝলেন তার রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ের ব্যক্তিরা একে একে মারা যাচ্ছে, তখন তিনি বুঝে ফেলেছেন যে রাষ্ট্রের সর্বোচ্চ পদে প্রচুর, অর্থাৎ একজন দুজন একাধিক শত্রুদের এজেন্টরা বসে আছে এবং তারা ইরানের গুরুত্বপূর্ণ পদধারী, হোক সেটা সেনাবাহিনীর গুরুত্বপূর্ণ ব্যক্তি, হোক সেটা গোয়েন্দা প্রধানের, হোক সেটা আইআরজিসি, বা হোক সেটা কুদস ফোর্স, যেটাই বলি না কেন। তো সেই জন্য আলী খামেনির নিরাপত্তা বাহিনীর, আবার তার কি বলবো সিকিউরিটি দায়িত্বে যারা আছেন তারা তাকে একেবারে গোপনে সরিয়ে ফেলে।
এবং এই তথ্যটি ইরানের সর্বোচ্চ নীতি নির্ধারক বলি, ইরানের সর্বোচ্চ কি বলবো সেনা সদস্যদের কথা বলি, জেনারেলদের কথা বলি, তারা কেউ জানতো না যে আলী খামেনি কোথায় আছে। যে কারণে মোসাদ বা আমেরিকা আলী খামেনিকে দ্বিতীয়বার আর হত্যা করতে পারেনি। কিন্তু আলী খামেনির উপর এর পরেও যখন তারা ঘোষণা দিয়েছিলেন, তারপরও আরো 3 দফা আক্রমণ হয়েছে। কিন্তু মোসাদের কাছে যে তথ্য ছিল, এই তথ্যগুলি ভুল তথ্য ছিল। অর্থাৎ ইরানের নিরাপত্তা বাহিনীদের একটি গ্রুপ মোসাদের এজেন্টদেরকে শনাক্ত করার জন্য তারা কিছু ভুল ইনফরমেশন ইচ্ছাকৃত দিয়েছে। ধরেন, উদাহরণ দিয়ে বলি, আমি আছি এই মুহূর্তে তেজগাঁওতে, আর মোসাদের যাদেরকে সন্দেহ করছে ইরান, মানে তাদের নিরাপত্তা বাহিনীর যারা রাষ্ট্রের গুরুত্বপূর্ণ পদই আছে, তাদেরকে বলেছে যে মিস্টার মাসুম মাহবুব এই মুহূর্তে আছেন কোথায়, পল্টনে। তারা পল্টনে হিট করেছে, কিন্তু আলী খামেনি ছিলেন তেজগাঁও। তো এভাবেই এই ইনফরমেশন যে তারা দিয়েছে তাদেরকে শনাক্ত করার জন্য এই ভুল ইনফরমেশন দিয়ে দখলদারদেরকে মিসগাইড করা হয়েছে, এবং 3টি জায়গায় লোকেশন বলা হয়েছিল আলী খামেনির। এই 3টি জায়গাতে আক্রমণ করেছে তারা। এরপরে ইসরায়েল বুঝতে পেরেছে যে না, তাদের সাথে খেলা করছে ইরানিরা, তাদেরকে ভুল ইনফরমেশন দেয়া হচ্ছে, কারণ ভেতরে ভেতরে মোটামুটি ধরে ফেলছিল সব দখলদারদের এজেন্টদের ইরান। তো রাতে যখন ইরান তার প্রতিরক্ষা ব্যবস্থাকে ঝালিয়ে নিচ্ছিল, তখন পুরো ইরানিদের মধ্যে টেনশন তৈরি হয়েছিল যে ইসরায়েল আবার আক্রমণ করেছে কিনা। কারণ সাম্প্রতিক সময় আবারও ধারণা করা হচ্ছে দখলদার দেশটি যুদ্ধবিরতি লঙ্ঘন করে ইরানে বড় রকম আক্রমণ করতে পারে, এবং তাদের টার্গেট যেগুলো সফল হয়নি, যে তারা ইরানের রেজিম চেঞ্জ ঘটাবেন, পারমাণবিক প্রকল্প ধ্বংস করবেন, এই যে তাদের পরিকল্পনা, এগুলো ব্যর্থ হওয়ার কারণে তাদের যে কোনো সময় তারা টার্গেটে ইমাম খোমেনিকে বিনা ঘোষণায় আবারও আক্রমণ চালাতে পারে। অর্থাৎ আলী খামেনি এখন সর্বোচ্চ সতর্ক অবস্থানে থাকতে হবে। তিনি কোথায় আছেন, কিভাবে আছেন, এই বিষয়টি ইরানের সর্বোচ্চ নীতি নির্ধারকদেরও জানানো হচ্ছে না। তিনি রাষ্ট্রীয় টেলিভিশনে কথা বলেছেন, কিন্তু তিনি কোথায় আছেন এই বিষয়টি এখনো স্পষ্ট করা হচ্ছে না। কারণ তিনি মারা গেলে ইরানের রেজিম চেঞ্জ বা সরকার পতনের সুযোগটি তৈরি হবে। যতদিন তিনি বেঁচে আছেন এই সুযোগটি আমেরিকা কিংবা ইসরায়েল পাবে না। এরপরে আসি আমরা পাকিস্তানের খবরে। পাকিস্তানে এই মুহূর্তে সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে পাকিস্তান রাষ্ট্রটি। ভারতের রয়ের প্রধান পরিবর্তিত হয়েছেন, একজন অবসরে গেছেন, নতুন একজন দায়িত্ব নিয়েছেন, রবি সিনহা। এই ব্যক্তি অপারেশন সিঁদুর যেটি হয়েছিল পাকিস্তানের বিরুদ্ধে, তার অপারেশনাল প্রধান ছিলেন এবং রয়ের পাকিস্তান ডেস্কের প্রধান ছিলেন। আমি এই তথ্যগুলো আপনাদের আগে দিয়েছিলাম, আবার নতুন যারা যোগ দিয়েছেন তাদেরকে সংক্ষেপে একটু বলি। এই গোয়েন্দা সংস্থা র বা মোসাদ বা সিআইএ বা আইএসআই, এদের প্রত্যেকটা দেশের একটা ডেস্ক থাকে। তো রয়ের পাকিস্তান ডেস্ক, বাংলাদেশ ডেস্ক বা আফগান ডেস্ক, এরকম ডেস্ক আছে। তো রয়ের যিনি পাকিস্তান ডেস্কের প্রধান ছিলেন রবি সিনহা, এবং অপারেশন সিঁদুর যেই পাকিস্তানের বিরুদ্ধে হয়েছিল, এটারও অপারেশনাল প্রধান ছিলেন এই ব্যক্তি। এবার তাকে প্রধান করা হয়েছে, পুরো রয়ের প্রধান করা হয়েছে। বলা হচ্ছে ভারতের এখন নাম্বার 1 প্রায়োরিটি পাকিস্তানকে সাইজ করা, তাই তাকেই প্রধান করা হয়েছে। এবং তিনি এই চেয়ারে বসার আগের দিন বা দুদিন আগ থেকেই প্রতিদিনই পাকিস্তানে এখন অ্যাটাক হচ্ছে। এর আগে ওয়াজিরিস্তানে হয়েছে, আপনারা জানেন, সেখানে 13-14 জনের মতো পাক সেনা প্রাণ হারিয়েছেন। এরপরে আমরা দেখতে পাচ্ছি কালকেও খাইবার পাখতুনখোয়ায় হয়েছে, পেশোয়ারে হয়েছে, বালুচিস্তানে হয়েছে, এবং পাকিস্তানের ইন্টেলিজেন্স একদম টপমোস্ট কয়েকজন রাষ্ট্র মানে দেশদ্রোহী বলবো বা সন্ত্রাসী বলবো, তাদের গ্রেফতার করেছে। এবং কালকে কয়েকটি পাকিস্তানের ভেতরে অপারেশনকে ব্যর্থ করে দিয়েছে পাকিস্তানের ইন্টেলিজেন্স। বলা হচ্ছে ভারত পেহেলগাঁওর ঘটনার পর অপারেশন সিঁদুরে বানিয়ানুম মরসুসের কাছে পরাজিত হয়ে, অর্থাৎ পাকিস্তানের অপারেশনের কাছে ব্যর্থ হয়ে, তারা এখন প্রক্সি লড়াইতে জড়িয়ে যাচ্ছে। এটি হলো অনেকটা হিডেন প্রক্সি, অর্থাৎ যারা এই অ্যাটাক গুলো করছে, টিটিপি কিংবা বালুচিস্তানের লিবারেশন আর্মি, বিএলএ,
এরা প্রত্যেকেই হলো ভারতের প্রক্সি বাহিনী, এটা পাকিস্তানের দাবি। এবং তারা যে অস্ত্র ডিভাইস ব্যবহার করছে, ড্রোন ব্যবহার করছে, এগুলো প্রত্যেকটি ভারতের তৈরি। তো কালকে পাকিস্তানের বেশ কয়েকটি সফলতা পাওয়া গেছে। এরকম আফগান থেকে একটি বাহিনী পাকিস্তানে প্রবেশ করে অপারেশনের জন্য। তো পাকিস্তান তাকে পূর্বেই ধরার জন্য উৎপেতে ছিল কয়েক মাস ধরে। বলা হচ্ছে যে 24শে নভেম্বরে তিনি সরে পড়েন, আফগানে চলে যান এবং কালকে তিনি আবার পাকিস্তানে প্রবেশ করেন। তো পাকিস্তানের নিরাপত্তা বাহিনী বা এজেন্সি টার্গেটে তিনি ছিলেন। তিনি পাকিস্তানে ঢোকার পর তাকে শনাক্ত করে 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 ঠাস করে তাকে ধরে ফেলেছে। বলা হচ্ছে যে ইনি টপ লিস্টে থাকা, যার বিরুদ্ধে 50 লক্ষ টাকা তার মাথার মূল্য ঘোষণা করা হয়েছে, তাকে পাকিস্তানের ইন্টেলিজেন্স কালকে ধরে ফেলেছে, তিনি সহ আরো বেশ কজনকে। এবং আফগান থেকে আরেকটি বাহিনী এসেছিল বড়সড় আক্রমণের জন্য পেশোয়ারে। এই গ্রুপটিকেও ধরে ফেলেছে এবং এই গ্রুপটি পাকিস্তানের নিরাপত্তা বাহিনীর গুলিতে, এনকাউন্টারে মারা গেছে। তাদের মধ্যে একজনের নাম মিস্টার মনির। এরপর বালুচিস্তানেও কালকে বেশ কিছু অভিযান চালিয়েছে এবং সেখানে আবারও পাকিস্তান সেনাবাহিনীর আক্রমণ হয়েছে। বলা হয়েছে এতে 3 জন পাক সেনা শহীদ হয়েছে। বিষয়টা এখন তৈরি হয়েছে এরকম যে আফগানের ভূমিকা ব্যবহার করে এই মুহূর্তে পাকিস্তানের শত্রু দেশটি একটার পর একটা প্রক্সি ওয়ার চালিয়ে যাচ্ছে। তারা যখন পাকিস্তানের সাথে সম্মুখ লড়াইতে পারল না, সিঁদুর এবং বুনিয়ানু মারসুস অপারেশনে পাকিস্তানের কাছে ব্যর্থ হলো, এখন তারা গোয়েন্দা সেক্টর ব্যবহার করে পাকিস্তানের ভেতরে এই অপারেশনগুলো চালাচ্ছে। ইতিমধ্যে পাকিস্তান ওয়াজিরিস্তানে কারফিউ জারি করেছে এবং সেখানকার সীমান্তকে 6 মাসের জন্য বন্ধ করে দিয়েছে। বলা হচ্ছে যে এই সীমান্ত বন্ধ করে দিয়ে পাকিস্তান এবার বড় রকম ক্র্যাকডাউন চালাবে, অর্থাৎ যারা পাকিস্তানে ঢুকে গেছেন এরা যাতে কোনোভাবে বেরিয়ে না ইরানে, না ভারতে, না আফগানে ফেরত যেতে পারে। তাই সীমান্ত ব্লক করে দিয়ে বা সীমান্ত বন্ধ করে দিয়ে এবার পাক সেনাবাহিনী বড় অপারেশনে যাচ্ছে। বলা হচ্ছে যে প্রচুর সংখ্যক আফগান থেকে বা ভারত থেকে, যে কোনো পয়েন্ট থেকে এই দেশদ্রোহীরা, সন্ত্রাসীরা পাকিস্তানে বড় বড় অপারেশন পরিকল্পনা নিয়ে ঢুকেছে এবং ভারত চাইছে তারা পাকিস্তানের কাছে যে লজ্জা পেয়েছিল সেই লজ্জা ঘুচতে এবার এই প্রক্সি, গোপন শত্রুদের ব্যবহার করে আত্মঘাতী আক্রমণ কিংবা ভেতরে এইভাবে কাপুরুষোচিত আক্রমণ করে পাকিস্তানের ভেতরে বড় রকম সন্ত্রাস ছড়াতে। আর পাকিস্তান এই মুহূর্তে রেড অ্যালার্ট জারি করেছে, কয়েকটি স্থানে 144 ধারা দেওয়া হয়েছে, কারফিউ দেওয়া হয়েছে, দিয়ে পাকিস্তান এখন বড় রকম অপারেশনে যাচ্ছে। সবকিছু মিলে এটি বলা যাচ্ছে। আবার অন্যদিকে ভারত পাকিস্তানের বিরুদ্ধে বড় একটা লড়াইয়ের প্রস্তুতি নিচ্ছে, এটা পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ দাবি করেছেন এবং বলছেন যে ভারত $1 লক্ষ কোটি ডলার নতুন করে খরচ করছে নতুন অস্ত্র কেনার জন্য পাকিস্তানের সাথে লড়াই করতে। এটি খাজা আসিফ দাবি করেছেন, পাকিস্তানের গণমাধ্যমে দেখেছি। $1 লক্ষ কোটি টাকা খরচ করে তারা এখন পৃথিবীর বিভিন্ন দেশ থেকে অস্ত্র কিনবেন, কারণ তারা পাকিস্তানের বিরুদ্ধে আরেকটি বড় স্ট্রাইক চালাতে চায়। সেইভাবেই পাকিস্তানের বিরুদ্ধে শত্রু দেশটি তার এজেন্টদের দিয়ে সেভাবে তৈরি করছেন এবং তারা চাইছেন ইরানে ইসরায়েল যে আক্রমণটি করেছে মোসাদকে ব্যবহার করে, প্রথমেই দেশের ভেতরে একটা বড় রকম ম্যাচাকার চালিয়ে সেনা প্রধান, পরমাণু বিজ্ঞানীদের হত্যা করেছে, ঠিক একই কায়দায় ভারত ও পাকিস্তানের ভেতরে এমন একটি অপারেশন চালাতে চাইছে। তাই বিভিন্ন সীমান্ত দিয়ে পাকিস্তানের ভেতরে প্রচুর সংখ্যক সন্ত্রাসী প্রবেশ করেছে, জঙ্গিরা প্রবেশ করেছে। প্রিয় দর্শক, বিদায় নিচ্ছি। যদি আমাদের চ্যানেলটি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ফেসবুকে যারা দেখছেন লাইক, ফলো করে আমাদের সঙ্গেই থাকবেন ব্রেকিং খবর পাওয়ার জন্য। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। ওপেন ডায়েস মানে সত্যকে সত্য বলা, মিথ্যেকে মিথ্যে বলা। আমরা শোনা কথা নয়, চোখে যা দেখি তাই বলি।